Good morning to you all. এটা আসলে আহ, পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্প ক্লাস যে আপনাদের ব্লগ পোস্টিং থাকার কথা, ওয়ার্ডে পেশেন্ট দেখার কথা। তো সেটা যেহেতু হচ্ছে না, আমরা চেষ্টা করতেছি যে এই অনলাইনের মাধ্যমে আপনাদের কিছু কথাবার্তা বলে জিনিসগুলোকে রিইনফোর্স করা। শর্ট কেস ডিসকাশন, অ্যাকচুয়ালি বেডসাইড ডিসকাশন। তো এটা যতটুকু হয় আর কি, আমি চেষ্টা করব যে শর্ট কেস সম্বন্ধে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে দুইটা শর্ট কেস একটু আলাপ করবো এইটা, আর পরবর্তীতে আরো কয়েকজন আলাপ করবে আপনাদের শর্ট কেস নিয়ে। আজকে আসলে এনআইএতের ক্লাস নেওয়ার কথা ছিল, এনআইএতের একটু অসুবিধা হতে আমি এটা কন্টিনিউ করছি। তো শর্ট কেস ডিসকাশন, অ্যাকচুয়ালি শর্ট কেস মানে যেটা আমরা বলি ছোট কেস, মানে অল্প সময়ের মধ্যে আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করবেন। যে একটা টিচারের একটা ইনস্ট্রাকশন থাকে, অথবা পেশেন্ট আসলো আপনার কাছে একটা কমপ্লেন নিয়ে, আপনি উইদিন ফিউ মিনিটস বা মিনিট আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করলেন, এক্সামিন করে তারপরে ওই অনুযায়ী ডিসিশন নিলেন যে কি ডায়াগনোসিস হতে পারে বা ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি হতে পারে। তো এটা হলো শর্ট কেস। আর লং কেস হলো একটা লম্বা সময় ধরে, মনে করেন আধা ঘন্টার সময় থাকে, যে একটা কেসে হিস্ট্রি নিলেন, এক্সামিন করলেন, করে ফাইন্ডিংস গুলাকে, হিস্ট্রি সবগুলাকে ইন্টারপ্রিট করে ডাটা কম্পাইল করে আপনি ডিসিশন। তো শর্ট কেসের গুরুত্ব অপরিসীম। কেন, say for example, you are working at outpatient department, there are so many patients, within few seconds, few minutes, মানে 1 মিনিট বা আধা মিনিট সময়ের মধ্যে আপনাকে একটা পেশেন্টে দেখে তার মেইন প্রবলেমটাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে, করে এটাকে রেফার করেন অথবা ফার্দার ইনভেস্টিগেশনে পাঠান। এটা এটা একটা এক্সাম্পল। এরকম যে কোনো জায়গায় এই শর্ট কেসের গুরুত্ব অপরিসীম। পরীক্ষার ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আন্ডার গ্রাজুয়েট বলেন, পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা বলেন, শর্ট কেস এক্সামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ইট মেক্স এ টুল ফর ভাইটাল ডিসিশন অ্যাবাউট ইউর কম্পিটেন্সি। তো শর্ট কেস ক্রিটিক্যালি মানে identifies two aspects of your competency. First, your competency to conduct a professional and efficient clinical examination. And second is to find out abnormal physical findings, interpret them correctly, and make reasonable diagnosis or differential diagnosis within short period. তো অল্প সময় পাবেন, 4 to 5 minutes. So you should prepare yourself to uh, complete examination within 3 minutes. তিনটা মেডিসিনের শর্ট কেস আমরা নেই, আর একটা পেডিয়াট্রিক্সের শর্ট কেস থাকে ফাইনাল প্রফে। তো you should listen carefully the instruction of your examiner. এক্সামিনার কি ইনস্ট্রাকশন দেয় এটা খুব ইম্পর্টেন্ট। এক্সামিনার ইনস্ট্রাকশন যদি ভালো মতো না শুনেন, তাহলে আপনি এক্সামিনেশনটাও ঠিক মতো করা হবে। So you should carefully listen to your examiner's instruction perfectly and do the examination perfectly. After performing physical examination, pick up abnormal findings and put them together, then make a clinical decision. And simultaneously, you should prepare yourself to present a case and answer for the subsequent questions. So for preparing yourself, after from third year, you are preparing yourself for short case examination and other examination. You should conduct clinical examination. You should follow the structure. As a beginner, you should always follow the structure. এই যে মানে জেনারেল এক্সামিনেশনের পয়েন্টগুলো, তারপর আপনি সিস্টেমিক এক্সামিনেশন, যেমন রেসপিরেটরি সিস্টেম ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, স্কালপেশন, বা যে কোনো সিস্টেমিক, এই স্টেপগুলোকে ফলো করা। Initially, you should follow a sequence of steps of examination and practice again and again. You should practice over your colleagues, your friends, your relatives, or any willing person. It should be make a habit that it becomes a second nature to you. Then you will able to conduct examination on the patient subsequently, efficiently, practice on the patient. পেশেন্টের উপর প্র্যাকটিস করার পর তারপরে you should be confident enough, and you should
practice examination in front of your মানে friends, colleagues, senior colleagues, and present the case so that you will develop vocabulary. তো এটা রিপিটেড প্র্যাকটিস। একটা জিনিস আমি সবসময় বলি, যেমন আপনি একটা সাইকেল কিনলেন, চট করে চালানো শুরু করতে পারবেন। সাইকেল ইউ শুড প্র্যাকটিস ইয়োরসেলফ। রিপিটেড প্র্যাকটিস। সাইকেল থেকে পড়ে যাবেন, সাইকেল উল্টে পড়বেন, বিভিন্ন জায়গায় ছিলবে, কাটবে। তারপরে আপনি সাইকেল চালানো শিখবেন। রিপিটেড প্র্যাকটিস। শর্ট কেস বলেন, লং কেস বলেন, প্রেজেন্টেশন বলেন, ইউ শুড হ্যাভ রিপিটেড প্র্যাকটিস। তো এখন যেহেতু আপনার বাড়িতে অবস্থান করতেছেন, অন্তত এই জিনিসগুলা ভাই বোন বা আত্মীয় স্বজন বা যে কোনো একজনকে আপনি মডেল বানায় তাকে তার উপর এক্সামিনেশন গুলো করবেন। তো এই প্র্যাকটিসটা করলেও আপনার অনেক কাজে লাগবে। ইন দ্য শর্ট কেস ইউ শুড প্রসিড ফলো দ্য নর্মস। অবশ্যই ইনস্ট্রাকশন অফ দ্য এক্সামিনার, এক্সামিনার ইনস্ট্রাকশন। ফার্স্ট ইউ শুড অ্যাড্রেস দ্য পেশেন্ট অ্যাকর্ডিং টু ইউর কাস্টম। যেমন আমরা বলি আসসালামু আলাইকুম, অথবা শোনা যাচ্ছে ইন্টারনেট কানেকশন কি ডিস্টার্ব করতেছে? হ্যালো, কেউ রেসপন্স করবে? শোনা যায়? স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। গ্রিটিংসটা খুব ইম্পর্টেন্ট। একটা পেশেন্টের কাছে সালাম দিলেন, এই গ্রিটিংসটা করলেন, অথবা নমস্কার, আদাব, হ্যালো যেটাই বলেন। এই গ্রিটিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউ শুড ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমরা সবসময় বলি যে আমি একজন 5th ইয়ার মেডিকেল স্টুডেন্ট। এটা তো ইন্ট্রোডাকশন না। ইউ শুড টেল ইউর নেম এন্ড দেন ইউ শুড টেল যে আই এম এ 5th ইয়ার স্টুডেন্ট। I want to examine your abdomen or I want to examine your chest, বা আমি আপনার পেটটা একটু পরীক্ষা করতে চাই, কোনো অসুবিধা হবে না, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন। এরকম একটা ইন্ট্রোডাকশন। আর আপনার নিজের নাম বলবেন যে আমি ডক্টর এম জাহাঙ্গীর আলম, আপনাকে একটু পরীক্ষা করতে চাই। আর সবসময় খেয়াল করবেন, আপনি যদি রাইট হ্যান্ডেড, ম্যাক্সিমাম আমরা রাইট হ্যান্ডেড পারসন, ইউ শুড মানে স্ট্যান্ড অন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় এক্সামিনার ইন্টেনশনালি রাইট সাইডে, পেশেন্টের রাইট সাইডে দাঁড়ায় থাকে, যে আমাকে সরতে বলে কিনা, ডান সাইডে এসে দাঁড়ায় কিনা, এই জিনিসটা বোঝার জন্য। অলওয়েজ মেইনটেইন 3 P's। এটা একটু কনসেপ্ট করা, যে পারমিশন, পজিশন এন্ড প্রপার এক্সপোজার। আমি দেখছি যে একটা পেশেন্ট বেডে বসে আছে, পিঠটা হয়তো পিছনের দিকে করা, আপনি দাঁড়াইছেন ডান দিকে, ঠিক আছে। তো বললাম যে এক্সামিন দ্য চেস্ট ফ্রম দ্য ব্যাক। তো রোগী যেভাবে আছে ওইভাবেই দেখা কাত হয়ে এক্সামিন করা শুরু করে দিচ্ছে। দ্যাট শুড নট বি। ইউ শুড মেক প্রপার পজিশন অফ দ্য পেশেন্ট। পেশেন্টটাকে কাছে নিয়ে আসেন, পিঠটাকে আপনার দিকে নেন। প্রপার পজিশন খুব ইম্পর্টেন্ট, তাই না? তাহলে অলওয়েজ মেইনটেইন 3 P's: পারমিশন, টেক ভার্বাল কনসেন্ট টু এক্সামিন দ্য পেশেন্ট, পজিশন, প্রপার পজিশন। যেমন অ্যাবডোমেনটা এক্সামিন করবেন, পেশেন্ট শুড বি অন সুপাইন পজিশন, তাই না? সুপাইন পজিশন থাকতে হবে এন্ড পেশেন্টকে ক্লোজ মানে বেডের এজের দিকে নিয়ে আসেন, আপনার কাছাকাছি। তারপরে আপনি দেন ইউ স্টার্ট এক্সামিনেশন। প্রপার পজিশনিং খুব ইম্পর্টেন্ট। তাহলে পারমিশন, পজিশন এন্ড প্রপার এক্সপোজার। এখন এক্সপোজারটা হলো অ্যাকর্ডিং টু ইউর সোশ্যাল কাস্টম। আপনার বইয়ে বলছে যে মিড চেস্ট টু মিড থাই ওপেন করেন, আপনি পেশেন্টকে উলঙ্গ করে মিড চেস্ট টু মিড থাই ওপেন করতে পারবেন, তাই না? ইউ শুড ফলো ইউর সোশ্যাল কাস্টম, ইউ শুড অনার ইউর সোশ্যাল কাস্টম। তাহলে আপনি যতটুকু সম্ভব পেশেন্টকে এম্বারাস না করে আপনি এক্সপোজ করবেন। তো এই 3 P খুব ইম্পর্টেন্ট। শর্ট কেস দিলে এই জিনিসটা পেশেন্টের প্রপার পজিশনিং করে নিয়ে, তারপরে এক্সপোজার করে নিয়ে, তারপরে তাহলে পারমিশন, পজিশন আর 3 P's। তাহলে প্রপার পজিশন, পারমিশন, পজিশন আর প্রপার এক্সপোজার। তাহলে এর মধ্যে আপনি অনেক অ্যাবনরমালিটি বা নরমালিটি খুঁজে পাবেন। পেশেন্টের অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, নিউট্রিশন, তার পেশেন্ট যদি ক্যাটেক্টিক থাকে, গ্রস কোনো অ্যাবনরমালিটি আছে, এই জিনিসগুলো আপনি কিন্তু এই এর মধ্যেই বুঝে ফেলবেন। তারপরে যে অংশটুকু এক্সামিন করা দরকার সেইভাবে এক্সপোজ করে এক্সামিন করবেন অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন অফ দা এক্সামিনার।
তো শর্ট কেসে আমরা বললাম যে আপনার উইদিন শর্ট টাইম এক্সামিনেশন করে আপনি প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে পারেন। আমরা যেটা আন্ডার গ্রাজুয়েটে দেখি আপনাদের আপনাদের পরীক্ষা আমরা খুব সহজভাবে নেওয়ার চেষ্টা করি যে সে এক্সামিনেশনের সিকোয়েন্স গুলা করতে পারে। যে একটা জিনিস যে এক্সামিন করবে সে আমরা লিম্ব নোড এক্সামিন করতে দিলাম। লিম্ব নোড এক্সামিনের যে স্টেপ গুলা পেশেন্টকে প্রপার পজিশন করা, বিভিন্ন সাইটের লিম্ব নোড গুলাকে এক্সামিন করার যে টেকনিক, সেই টেকনিক গুলা সে ফলো করতেছে। ইনস্ট্রাকশন মানে স্টেপ গুলাকে ফলো করতেছে। তারপরে আপনার যদি আপনি প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে ফলো করেন, তারপরে আপনি এক্সামিনেশনে একটু কম পাইলেন, একটু বেশি পাইলেন, হ্যাঁ? এই যে এক জায়গায় লিম্ব নোড পাইলেন না আরেক জায়গায় পাইলেন। এগুলো কিন্তু আপনার খুব একটা তখন মন খারাপ করে। আপনি যদি এক্সামিনেশন সিকোয়েন্স সুন্দর না, তাহলে কিন্তু আমরা খুব মন খারাপ করি যে আপনি ফাইন্ডিংস পেয়ে গেলেন কিন্তু আপনার এক্সামিনেশন প্রসিডিউর ঠিক হলো না। আপনি পারমিশন নিলেন না, কাস্টম ফলো করলেন না, পেশেন্টকে প্রপার পজিশনিং করলেন না, এক্সামিনেশনের স্টেপ গুলো ফলো করলেন না। কিন্তু আপনি ফাইন্ডিংস পেয়ে গেলেন। তখন আমাদের সন্দেহ হয় যে উনি হয়তো ফাইন্ডিংসটা আগে থেকেই জানে। এইজন্য আমরা দেখি যে স্টেপ গুলো ঠিক হচ্ছে। তাহলে ইনস্ট্রাকশন আমরা যদি ২ টা কেস আলাপ করতে চাচ্ছি আমি। একটা লিম্ফ নোড আর একটা হলো প্যারাপ্লিজিয়া। ২ টা কেস আলাপ করলে মোটামুটি একটা ইয়া হবে। তো সে লিম্ফ নোড এক্সামিনেশন করতে যখন আমরা দিই, তখন কি বলি একটা রিজিওনাল লিম্ফ নোড বলতে পারি। আরেকটা বলতে পারি জেনারেলাইজড। তো অনেক সময় বলা হয় যে ডু দ্য জেনারেল এক্সামিনেশন। যখন বলে ডু দ্য জেনারেল এক্সামিনেশন আপনি জেনারেল এক্সামিনেশন করতে থাকবেন। কিন্তু চিন্তা করবেন যে আসলে যে কোন জিনিসটাকে এমফাসিস দিচ্ছে। এটা আপনি এক্সামিন করতে, করতে কিন্তু পেয়ে যাবেন। যে যদি জেনারেল এক্সামিনেশন বলে হয়তো যখন পেশেন্টের কাছে গেলেন, রাইট সাইড অফ দ্য পেশেন্টে দাঁড়ালেন, ইন ইন্ট্রোডিউস গ্রিটিংস করলেন, ইন্ট্রোডিউস করলেন। করার পরে আপনি যখন লুক এট দ্য পেশেন্ট, হেড টু টো, মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলান দেখেন। তখন দেখবেন যে গলার মধ্যে কিছু ফোলা, ফোলা মনে হচ্ছে। তাই না? একদম অবভিয়াস কেস কিন্তু দেওয়া। লিম্ফ নোড এক্সামিনেশন এমফাসিস দিতে হবে। এরকম আরকি। অথবা অনেক সময় বলে দেই যে এক্সামিন দ্য নেক অফ দ্য পেশেন্ট। তখন তো আরো কনসিয়াস হয়ে গেল। নেকে কি, কি আছে? থাইরয়েড গ্ল্যান্ড নাকি দেখতে দিছি, নাকি অন্য কিছু দেখতে দিছে, অন্য কোনো লাম্প-টাম্প আছে। আচ্ছা, এই জিনিসগুলা তখন খেয়াল করতে হবে। অথবা এমন হতে পারে থাইরয়েড পেশেন্ট এক্সোপথেলমাস আছে। বলছে নেক এক্সামিন করেন। আপনি তখন দেখলেন। তাই না? এরকম হইতে পারে। আবার অনেক সময় স্পষ্ট বলে দেওয়া হয় যে লিম্ফ নোড এক্সামিন করেন। পেশেন্টের লিম্ফ নোড। সেক্ষেত্রে তো আরো সহজ। মানে স্পষ্ট হয়ে গেল জিনিসটা। তো যেটা ইনস্ট্রাকশন থাকে এটা ইনস্ট্রাকশনটা ভালো করে খেয়াল করবেন এবং এটা ফলো করবেন। তো সাধারণত নরমাল লিম্ফ নোড অনেক সময় পালপেবল হয় লেস দেন 0.5 সেন্টিমিটার অ্যাডাল্টে। সফট থাকে। স্পেশালি আমাদের এমন মানুষ খুব কম আছে যে ইনগুইনাল লিম্ফ নোড ফুলে নাই। তারা খেলাধুলা করছেন, হাত পা কাটছে, পা কাটছে। ইনগুইনাল লিম্ফ নোড ফোলা হয় না এরকম মানুষ খুব কমই আছে। তারপরে সে টনসিলাইটিস হইছে না, সোর থ্রোট হইছে না এরকম মানুষ তো কমই আছে। তার টনসিলার লিম্ফ নোড অনেকে দেখবেন যে এমনি হাত দিলেই পাওয়া যায়, নরমালি পাওয়া যায়। নরমাল এবং প্যাথোলজিক্যাল লিম্ফ নোড ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করতে হবে। প্যাথোলজিক্যাল লিম্ফ নোড গুলা হতে পারে লোকালাইজড, জেনারেলাইজড, তাই না? আর এই লিম্ফ নোড এক্সামিনেশনে ডায়াগনস্টিক ইম্পর্টেন্স আছে, প্রগনোস্টিক ইম্পর্টেন্স আছে, স্টেজিং অফ দ্য মেলিগন্যান্সি, তারা থেরাপিউটিক রেসপন্স ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যে আমরা থেরাপি দিচ্ছি, লিম্ফ নোড রিগ্রেস করতেছে। আপনার প্রগনোস্টিক ফ্যাক্টর মানে প্রোগ্রেশন অফ দ্য ডিজিজ ইত্যাদি জিনিসগুলো বোঝা যায়। তাই না? তাহলে ডিস্টিংগুইশ বিটুইন নরমাল এন্ড প্যাথোলজিক্যাল লিম্ফ। তো নরমাল লিম্ফ নোড গুলো সফট থাকে, লেস দেন 5 সেন্টিমিটার ইন ডায়ামিটার। অনেক সময় আরেকটু বড় থাকতে পারে। ইনগুইনাল রিজনে বলে যে 2 সেন্টিমিটার লিম্ফ নোডও নরমাল থাকতে পারে। মানে ওই প্রিভিয়াস ড্রেনিং লিম্ফ নোড হিসেবে, ইনফেকশন হিসেবে থাকতে পারে। তো লিম্ফ নোড ডিস্ট্রিবিউশন আপনারা জানেন যে লিম্ফ নোড আমরা সার্ভাইকাল লিম্ফ নোড, তাই না? সার্ভাইকাল রিজন, তারপরে এক্সিলারি, ইপিট্রক্লিয়ার যদি উপর থেকে নিচের দিকে আসে, তাই না? তারপরে ইনগুইনাল লিম্ফ নোড, পপ্লিটিয়াল লিম্ফ নোড, আরো আছে প্যারাঅর্টিক লিম্ফ নোড, তারপরে চেস্টের ভিতরে আছে হাইলার লিম্ফ নোড। তাহলে বিভিন্ন জায়গায় লিম্ফ নোড থাকে। মেসেন্টারিক লিম্ফ নোড তার বিভিন্ন ভিতরে আছে, তাই না? প্যারাঅর্টিক, মেসেন্টারিক। তো সার্ভাইকাল লিম্ফ নোড বিভিন্ন ডিস্ট্রিবিউশনে ভাগ করা হয়, যেমন সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার বা তারপরে
যেগুলো ডাইগেস্টিক, এটা বা টনসিলার লিম্ফ নোড, তাই না? তারপরে অ্যান্টেরিয়র সার্ভাইকাল বা ডিপ সার্ভাইকাল বলছে, স্টার্নোমাস্টয়েডের পিছনে অ্যান্টেরিয়র সার্ভাইকাল, সুপিরিয়র সার্ভাইকাল। তারপরে এই সুপ্রাক্লাভিকুলার, খুব ইম্পর্টেন্ট এরিয়া অফ লিম্ফ নোড ড্রেনেজ, সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র সার্ভাইকাল, সাব অক্সিপিটাল বা অক্সিপিটাল লিম্ফ নোড, পোস্ট অরিকুলার, এগুলো হলো সার্ভাইকাল লিম্ফ। নেক লিম্ফ নোড গুলাকে এইভাবে ডিস্ট্রিবিউট করে নামকরণ করা হয়। তারপর আসেন এক্সিলারি লিম্ফ। এক্সিলারি লিম্ফ নোড বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে, এপিকাল, তারপরে ল্যাটেরাল, তারপরে আপনার অ্যান্টেরিয়র চেস্ট ওয়াল, অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ডের এগেইনস্টে থাকে, পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ড, ল্যাটারাল চেস্ট ওয়ালের এগেইনস্টে একটা গ্রুপ থাকে। তাহলে এই চারটা গ্রুপে ভাগ করা হয়, তাই না? তারপর ইনগুইনাল লিম্ফ নোড, ইনগুইনাল লিগামেন্টের প্যারালালি থাকে হরাইজন্টাল গ্রুপ, এটা অ্যাবডোমেনের লিম্ফ ড্রেইন করে, তারপর ব্যাকের লিম্ফ ড্রেইন করে। তারপরে একটা ভার্টিক্যাল গ্রুপ অ্যালং দ্য স্যাফানাস ভেইন, ফিমোরাল আর্টারি, এই যে এখানে আছে, এটার অ্যারাউন্ডে থাকে ভার্টিক্যাল গ্রুপ, পপ্লিটিয়াল লিম্ফ। তো লিম্ফ নোড বলা হয় যে লোকালাইজড কখন, যখন একটা এরিয়া, রিজিয়ন অফ দ্য লিম্ফ নোড যখন খোলা থাকে তখন লোকালাইজ। যখন 3 or more এরিয়া অফ লিম্ফ নোড ইনভলভ থাকে, রিজিয়ন অফ লিম্ফ নোড ইনভলভ থাকে, যেমন সার্ভাইকাল, এক্সিলারি, ইনগুইনাল, হ্যাঁ, 3টা রিজিয়নে মনে করেন ইনভলভ, সাথে প্যারাঅর্টিক আছে বা না, তখন আমরা বলি জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথি। আর যখন একটা এরিয়াতে থাকে, যে শুধু সার্ভাইকাল, যে সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র সার্ভাইকাল, এগুলো কয়েকটা জায়গা থাকতে পারে, শুধু সুপ্রাক্লাভিকুলার থাকতে পারে, এগুলোকে বলা হয় লোকালাইজড লিম্ফাডেনোপ্যাথি। শুধু পপ্লিটিয়াল লিম্ফ নোড হয়তো আনলাম, শুধু ইনগুইনাল লিম্ফ নোড আনলাম, এটা লোকালাইজ। আরেকটা জিনিস মনে রাখবেন যে লোকালাইজ একটা লিম্ফাডেনোপ্যাথির কমনেস্ট কজ, আমি অনেক সময় জিজ্ঞেস করি যে লিম্ফাডেনোপ্যাথির কমনেস্ট কজ হলো আপনার এরিয়া অফ ড্রেনেজে যদি কোনো ইনফ্লামেশন, এটা হলো কমনেস্ট কজ। যেমন আপনার এই যে অক্সিপিটাল লিম্ফ নোড বা এই লিম্ফ নোড গুলো খোলা, স্কাল্পে হয়তো ইনফেকশন ছিল বা স্কাল্পে ডেনড্রাফ আছে বা এইরকম, এই যে এই লিম্ফ নোড গুলো খুলে যাচ্ছে, এটা হলো কমনেস্ট কজ, ড্রেনিং এরিয়া। হাতে কোনো আঙ্গুল কেটে গেল বা অন্য কিছু হলো, যে ইপিটোক্লিয়ার লিম্ফ নোড অ্যালার্জি, ড্রেনিং এরিয়া। দিস আর দ্য কমনেস্ট কজ অফ লিম্ফাডেনোপ্যাথি। লিম্ফ নোড এক্সামিনেশনে আপনার ফলোইং পয়েন্ট শুড বি নোটেড। যে কোনো এক্সামিনেশনে কিছু পয়েন্ট আমরা ঠিক করে নিই যে এই পয়েন্টগুলা দেখবো। যেমন সাইট আমরা বলছি লিম্ফ নোডের ডিস্ট্রিবিউশন, সার্ভাইকাল, এক্সিলারি, ইপিটোক্লিয়ার, তাই না? তারপর হচ্ছে ইনগুইনাল, পপ্লিটিয়াল সাইট। তারপর সাইজ, নর্মাল সাইজ আমরা বলছি 0.5 সেন্টিমিটার পর্যন্ত সার্ভাইকাল নর্মাল থাকতে পারে, 0.2, আচ্ছা 2 সেন্টিমিটার পর্যন্ত ইনগুইনাল নর্মাল থাকে। তাহলে প্যাথোলজিক্যাল 1 সেন্টিমিটার বেশি যদি হয় সার্ভাইকাল, ইনগুইনাল যদি মোর দেন 2 সেন্টিমিটার, তাহলে সিগনিফিকেন্ট। অনেক সময় ছোট সাইজও সিগনিফিকেন্ট হতে পারে অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট এবং প্যাথোলজি অফ দ্য পেশেন্ট। নাম্বার সিঙ্গেল আর মাল্টিপল, কনসিস্টেন্সি, নর্মাল নোড হলো সফট সিস্টিক নোড যদি থাকে তাহলে অ্যাবসেস হইতে পারে, তাই না? কোল্ড অ্যাবসেস বলে যেটা। লিম্ফোমাতে ক্যারেক্টারিস্টিক্যালি রাবারি বলা হয়। রাবারি না থাকলে যে লিম্ফোমা হবে না তা না, কিন্তু ক্যারেক্টারিস্টিক্যালি লিম্ফোমাতে রাবারি, ধরলে যে রাবারের মতো, হ্যাঁ, ক্রেগি থাকে, রাবারি থাকে। টিউবারকুলার লিম্ফ নোড যেমন ম্যাটেড মানে কি মোর দেন এ ফিউ লিম্ফ নোডস, 4টা 5টা বা আরো অনেকগুলো লিম্ফ নোড একসাথে জোড়া লেগে যায়, এটাকে হচ্ছে ম্যাটেড লিম্ফ। মেটাস্ট্যাটিক লিম্ফ নোড থাকে হার্ড, আর স্টোনি হার্ট, ক্যালসিফিক যদি হয়ে যায় তাহলে স্টোনি হার্ট। টেন্ডারনেস, লিম্ফ নোডে টেন্ডারনেস আছে কিনা, তাহলে একিউট ইনফ্লামেশন, ব্যাকটেরিয়াল, ভাইরাল, অথবা যেমন যে কোনো জায়গায় অ্যাবসেস, সেপসিস হলে ড্রেনিং লিম্ফ নোড টেন্ডার হইতে পারে। acute viral or bacterial infection including infection mononucleosis, dental sepsis, tonsillitis, আর কি বলে ভেরিয়েবলি এনলার্জ টেন্ডার লিম্ফ। আর ম্যাটেড ডিসক্রিট দুই রকম থাকতে পারে, তাই না? ডিসক্রিট গুলা অন্য কারণ, ম্যাটেড হলে আমরা চিন্তা করি যে টিবি হওয়ার সম্ভাবনা বেশি, টিবি হওয়ার পসিবিলিটি ভেরি হাই। ম্যাটেড লিম্ফ ক্যারেক্টারিস্টিক ফর টিউবারকুলোসিস। ফিক্সেশন, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে যদি ফিক্স থাকে, ওভারলাইং স্কিন যদি ফিক্স থাকে, you should consider malignancy, তাই না? সেটা malignancy ফেভারে। ওভারলাইং স্কিনে সাইনাস, আলসার, সাইনোভেগেট ইনফ্লামেশন আছে কিনা, টিথারিং অফ দ্য স্কিন সাজেস্ট malignancy, স্কার আছে কিনা। যদি স্কার মানে বায়োপসি স্কার থাকে তাহলে বুঝবেন যে এটা হয়তো
টিউবারকুলোসিস বা মেলিগনেন্সি বায়োপসি করা হয়েছে। এখানে ছবি খুঁজে পাইনি, একটা ছবি পাইছি, এটা সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড দেখেন, লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড, তাই না, বেশ বড়। এটা সাধারণত মেটাস্ট্যাটিক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সিঙ্গেল লিম্ফ নোড। আপনি যে এক্সামিন করে দেখতেন যে হার্ড পালপেবল, তাহলে হয়তো আরো এটা একটা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড। এখানে আরেকটা লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোড আছে, যে ওনার আবার এই যে ভেইন গুলো এনগজ, একটু ইল হেলথ, ক্যাকেটিক, তাই না, এটা গোজ ইন ফেভার অফ ম্যালিগনেন্সি। এক্সামিনেশন সিকোয়েন্স আমরা বলছি এতক্ষণ, সেই জিনিসগুলো ইন্সপেক্ট দ্য ভিজিবল লিম্ফ্যাটোডেমিক, অবশ্যই পেশেন্টকে একটু ভালোভাবে ইন্সপেক্ট করবে। অনেক সময় দেখে অনেক কিছু বোঝা যায়, যেটা পালপেট করে বা অন্যান্য এক্সামিনেশনকে আরো কনফার্ম হওয়া যায়। ভালো করে যদি দেখেন তাহলে অনেক কিছু কভার করা যায়। ইন্সপেক্ট ফর ভিজিবল লিম্ফ্যাটোডেমিক, palpate on one side at a time using finger of each hand in turn. তাহলে এক হাত দিয়ে আঙ্গুলে মাথা দিয়ে সার্ভাইকাল লিম্ফ, আপনি সাবমেন্টাল, তারপরে সাবমেন্ডিবুলার, জুগুলো ডাইজেস্টিভ, অ্যান্টেরিয়র সার্ভাইকাল, সুপিরিয়র সার্ভাইকাল, সুপ্রাক্লাভিকুলার, পোস্টেরিয়র সার্ভাইকাল, সাবঅক্সিপিটাল, প্রিঅরিকুলার, পোস্টারিকুলার সিকোয়েন্সে যদি আপনি এক্সামিন করেন, এক হাত দিয়ে এক সাইডে এক্সামিন করেন, তারপরে অন্য সাইডে অপোজিট সাইডের সাথে কম্পেয়ার করলেন, তাহলে দুই সাইডে এক্সামিন করলেন সিকোয়েন্সিয়ালি। কি কম্পেয়ার উইথ নোটস অন কন্ট্রোলাটারাল সাইড, side size, determine whether node is fixed, deep structure or overlying skin, তাই না, কনসিস্টেন্সি কেমন, যেটা আমরা বলছি যে সফট, ফার্ম আর রাবারি অথবা হার্ড, তাই না, এরকম কনসিস্টেন্সি, চেক কনসিস্টেন্সি, টেন্ডারনেস, বুঝে একুইট ইনফ্লামেশনের ফিচার। সার্ভাইকাল এন্ড এক্সিলারি লিম্ফ নোড অবশ্যই পেশেন্টকে বসায় এক্সামিন করবেন, এবং সার্ভাইকাল লিম্ফ নোড তো ফ্রম দ্য ব্যাক, পিছন থেকে এক্সামিন করবেন বেশিরভাগ। আর পোস্টেরিয়র সার্ভাইকাল গ্রুপ বলতে সামনে থেকে আপনি এক্সামিন করবেন। পোস্টেরিয়র সার্ভাইকাল গ্রুপ ভালো মতো বোঝা যায় সামনে থেকে বোঝা যায়। আর বাকি সার্ভাইকাল লিম্ফ নোড গুলো ফ্রম বিহাইন্ড এক্সামিন সাবমেন্টাল, সাবমেন্ডিবুলার, প্রিঅরিকুলার, টনসিলার বা জুগুলো ডাইজেস্টিক, সুপ্রাক্লাভিকুলার, ডিপ সার্ভাইকাল, অ্যান্টেরিয়র সার্ভাইকাল, অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, এগুলো এক্সামিন করলেন পিছন থেকে। পালপেট ফর স্কেলিনিন, ডিপ সিটেড কিছু লিম্ফ নোড থাকে, যেমন স্কেলিনিনো, এটা বলছে যে স্টার্নোমাস্টয়েডের পিছনে মাসেল এবং ক্লাভিকুলার পিছনে, তাই না, ফার্স্ট স্ট্রিপ বরাবর আঙ্গুল ঢুকাই দিয়ে পেশেন্টকে টিল্ট করে আঙ্গুল ঢুকাই দিয়ে চেষ্টা করবে যে ডিপ সিটেড লিম্ফ নোড আছে। অবশ্যই পেশেন্টকে হার্ড করবেন না, স্মুথলি এবং সফটলি হ্যান্ডেল করবেন। আস্ক দ্য পেশেন্ট টু টিল্ট হেড টু দ্য সেম সাইড টু প্রেস পার্ম এন্ড ডাউনওয়ার্ড টুয়ার্ডস দ্য ফার্স্ট স্ট্রিপের দিকে আঙ্গুলটা দিয়ে দিলেন যাতে ডিপ সিটেড লিম্ফ নোডটা পাওয়া যায়। ফ্রন্ট অফ দ্য পেশেন্ট পালপেট পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল, back of the neck, posterior or postericular occipital, axillary node পেশেন্টের সামনে থেকে পেশেন্টকে পজিশন করে পেশেন্টের শোল্ডারের উপর একটা হাত রাখবেন, বাম সাইডের এক্সিলার ডান হাত দিয়ে আপনি পালপেট করবেন। তাহলে শোল্ডারের উপর হাত রেখে আপনার এই ডান হাতের ফিঙ্গার গুলাকে একদম অ্যাপেক্স অফ দা এক্সিলাতে নিয়ে যাবেন, তো ওখান থেকে পালপেট করে ডাউনওয়ার্ড চলে আসবে। From the front side of the patient, palpate the right axilla with your left hand and vice versa. Opposite hand দিয়ে examine করুন। এখানে একটু ছবি দেওয়া হয়েছে যে পিছন থেকে ফ্রম দ্য বিহাইন্ড সার্ভাইকাল লিম্ফ নোড গুলো আপনি পালপেট করতেছেন, তাই না, এখানে স্কেলিনি নোড দেখার চেষ্টা করছি আঙ্গুল ঢুকে, আর এখানে হলো সামনে থেকে ওই যে অক্সিপিটাল পোস্টেরিয়র সার্ভাইকাল লিম্ফ নোড পালপেট করার চেষ্টা করছি। এক্সিলাই যে এখানে শোল্ডারের উপর সাপোর্ট রেখে আপনি হাতটাকে এই টিপ অফ দ্য ফিঙ্গার্স আপনি অ্যাপেক্স পর্যন্ত দিলেন, তারপরে ল্যাটারাল ওয়াল বরাবর স্মুথলি নামায় নিয়ে আসবে, যাতে আপনার এপিক্যাল, তারপরে সুপিরিয়র, তারপরে আপনার ল্যাটারাল চেস্ট ওয়ালে লিম্ফ নোড গুলো, আর এই হিউমারাসের এগেইনস্টে আপনি এই যে ল্যাটারাল গ্রুপটা দেখলেন, তাই না, এটা। তারপরে অ্যান্টেরিয়র এক্সিলারি ফোল্ডার এগেইনস্টে দেখলেন অ্যান্টেরিয়র এক্সিলারি গ্রুপ, পোস্টেরিয়র এক্সিলারি ফোল্ডার এগেইনস্টে ওটা পিছন থেকে দেখা। ইপিট্রোক্লিয়ার লিম্ফ নোড আপনি অপোজিট হ্যান্ডের থাম দিয়ে পালপেট করতে বলছে, যে ইপিট্রোক্লিয়ার এরিয়াতে এখানে লিম্ফ নোডটা পালপেট করতে। আর হলো আপনার ইনগুইনাল লিম্ফ নোড, একটা বলছে যে হরিজন্টাল গ্রুপ আর ভার্টিক্যাল গ্রুপ। হরিজন্টাল গ্রুপ অ্যালং দা মানে প্যারালাল টু দ্য ইনগুইনাল লিগামেন্ট, ভার্টিক্যাল গ্রুপ সেভানাস ভেইনের প্যারালাল থাকে, এটা পালপেট করার চেষ্টা করে।
আচ্ছা, gently place your fingers into apex of the axilla যেটা আমরা বলছি, and then draw them downwards, feeling medial, anterior and posterior axillary walls in turn. Epitrochlear নিম্ন যেটা বলছি, support patient's right wrist with your left hand and hold it partially flexed elbow with your right hand and use your thumb to feel epitrochlear. Examine left epitrochlear node with your left thumb. ইনগুইনাল লিম্ব নোডস আমরা বলছি, তাই না? ইনগুইনাল পপ্লিটিয়াল লিম্ব নোড, এগুলো পেশেন্টকে সুপাইন পজিশন, ইনগুইনাল লিম্ব নোড এবং পপ্লিটিয়াল লিম্ব নোড দেখবেন সুপাইন পজিশন, টোয়াই। পালপেট ওভার হরাইজন্টাল চেইন, তারপর ভার্টিক্যাল চেইন ইনগুইনাল। তাহলে একটা লিম্ব নোডের পেশেন্ট যখন এক্সামিন করলেন, কিভাবে প্রেজেন্ট করবেন? আমি একটা প্রফর্মা দিচ্ছি এখানে যে এইভাবে প্রেজেন্ট করবেন। অন এক্সামিনেশন অফ দ্য লিম্ব নোড অফ দ্য পেশেন্ট অথবা জেনারেল এক্সামিনেশন findings of the patient, lymph node examination of the patient, there is generalized lymphadenopathy, 3 area or more area যদি থাকে তাহলে generalized lymphadenopathy involving কোন কোন area ইনভলভ হচ্ছে থাকে? রাইট লেফট anterior cervical, posterior cervical, supraclavicular, right left axillary, right left inguinal region, তাই না? lymph nodes are variable in size and shape, average 1 centimeter to 2 centimeter in diameter, highest one is 3 centimeter in diameter অথবা 4 centimeter in diameter, discrete, some are firm, some are rubbery inconsistency, non-tender, not fixed with underlying structure, overlying skin is free, there is no discharging sinus, no scar mark in the skin, overlying skin temperature is normal. একটা সুন্দর ডিসক্রিপশন এইভাবে গুছায় বলবেন। তাহলে আপনার ফাইন্ডিংস অনুযায়ী, on examination of the lymph nodes of this patient reveals there is generalized lymphadenopathy involving right left anterior cervical, posterior cervical, supraclavicular, right left axillary region, right and left inguinal region. Lymph nodes are in variable in size and shape, various in numbers, তাই না? Average size is 1 to 2 centimeter in diameter, highest one is 3 centimeter or 4 centimeter in diameter, যেটা আন্দাজ করে বলবেন। Discrete, some are firm inconsistency, some are rubbery inconsistency, non-tender, not fixed with underlying structure, overlying skin is free, there is no discharging sinus or no scar mark on the skin, and overlying skin temperature is normal. একটা ডিসক্রিপশন দিলে আপনার, তখন আপনি বললেন যে পেশেন্ট হ্যাজ জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথি, কজ ডিসকাশন হইতে পারে যে কি কারণে হলো, তাই না? অ্যাকর্ডিং এখন বলতে পারে যে আপনি যে জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথি পাইলেন, কিছু রিলেভেন্ট এক্সামিনেশন বা অ্যাবনরমালিটি আপনি দেখতে চান কিনা, তখন আপনার কি দেখা উচিত? যদি লিম্ফ নোড এরিয়া গুলা দেখলেন, তারপরে কি হইতে পারে আপনার আদার, যেমন অ্যাবডোমেন এক্সামিন করবেন, স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি আছে, পেশেন্ট এনিমিক কিনা, তাই না? তারপরে পেশেন্টের আদার জেনারেল এক্সামিনেশনের ফিচার, পার্টিকুলারলি যে হেপাটোস্প্লেনোমেগালি ইনভলভমেন্ট আছে, তাই না? If you find localized lymphadenopathy, examine area drain. Localized lymph node পাইলে ড্রেনিং এরিয়া দেখবেন, তাই না? ইনফেকশন কজে লিম্ফাডেনাইটিস, একুটোসিলাইটিস, আচ্ছা লিম্ফাডেনোপ্যাথি নন টেন্ডার যদি হয়, মেলিগনেন্সি কিনা, টিউবারকুলোসিস কিনা, এইচআইভি কিনা। লোকালাইজড লিম্ফাডেনোপ্যাথি হতে পারে ইনফেকশন অথবা মেলিগনেন্সির জন্য। জেনারেলাইজড লিম্ফাডেনোপ্যাথির বিভিন্ন কজ, এগুলো আপনারা পড়ে নেবেন, ভাইরাল, ব্যাকটেরিয়াল, প্রোটোজোয়াল, মেলিগনেন্সি, লিম্ফোমা, একুট ক্রনিক লিম্ফেটিক লিউকেমিয়া, ইনফ্ল্যামেটরি কন্ডিশন কিছু আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসিলি সার্কোডোসিস, কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডারস। এক্সামিনেশন অফ দা, এক্সামিন অ্যানলার্জ লিম্ফ নোড থাকলে অ্যানলার্জ লিভার স্ক্রিন আছে কিনা, তাই না? তারপরে হেমাটোলজিক্যাল ফিচার, লিউকেমিয়ার ফিচার আছে কিনা, ব্লিডিং স্পট, পারপুরা আছে কিনা, লার্জ পারপুরা হলে যেমন ইকাইমোসিস, পিন পয়েন্ট যেমন পেটিচি, তাই না? এনিমিয়া, বনি টেন্ডারনেস আছে কিনা, পেশেন্ট ক্যাকেকটিক কিনা। তাহলে এগুলো হলো রিলেভেন্ট জিনিসপত্র দেখতে পারেন, তাই না? কজ অ্যাকর্ডিং টু কজ অনুযায়ী, সাসপেকশন অনুযায়ী। তারপরে শর্ট কেসে ডিসকাশন খুব বেশি হয় না, তারপরেও কিছু কিছু ডিসকাশন হইতে পারে যে কি ইনভেস্টিগেশন করবেন, ডায়াগনোসিসে পৌঁছবেন কিভাবে। যে কমপ্লিট ব্লাড কাউন্ট করলে আমরা লিউকেমিয়া এক্সক্লুড করতে পারি, ইএসআর হাই, টিবি মেলিগনেন্সি, তাই না? এক্সরে টেস্ট করলে লিম্ফাডেনোপ্যাথি, টিবির ফোকাস পেতে পারি, টিউবারকুলোন টেস্ট করতে পারি যদি ডিফিকাল্ট কেস হয়, কনফিউজিং হয়। তারপর ফাইনালি আমরা এফএনএসি, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি এবং বায়োপসি, বায়োপসি থেকে আমরা হিস্টোলজিক্যাল ডায়াগনোসিস করতে পারি। বায়োপসি ম্যাটেরিয়ালকে এ বি স্টেইন, কালচার সেনসিটিভিটি ফর মাইক্রোব্যাকটেরিয়া করা যেতে পারে।
আর যদি লিউকেমিয়া সাসপিশন থাকে ম্যালিগনেন্সি তাহলে বোন ম্যারো এক্সামিনেশন। লিম্ফোমার ক্ষেত্রে বোন ম্যারো ইনফিল্ট্রেশনের জন্য আমরা বোন ম্যারো করতে পারি। অ্যাকর্ডিং টু সাসপিশন যদি এসএলই চিন্তা করি কানেক্টিভ টিস্যু ডিসঅর্ডার তাহলে এনএ স্ক্রিনিং আদার ইনভেস্টিগেশন করা যেতে পারে। আর অ্যাবডোমিনাল লিম্ফ নোড ইনভলভ আছে কিনা আমরা আল্ট্রাসাউন্ড করতে পারি ইনভেস্টিগেশন। আমার গ্রামার বই এটা আমি এটা খুঁজে আচ্ছা লোকালাইজ জেনারেলাইজ লিম্ফাডেনোপ্যাথি আমরা বলছি তাই না। আরেকটা কোশ্চেন হতে পারে লিম্ফোরেটিকুলার সিস্টেম বলতে কি বোঝায়, তাই না? লিম্ফোরেটিকুলার সিস্টেম ইনক্লুডস লিম্ফ নোড, স্প্লিন, টনসিল, অ্যাডেনয়েড, পিয়ার্স প্যাচেস, লিভারের কুপার সেল, এটা লিম্ফোরেটিকুলার সিস্টেম। লিম্ফাডেনোপ্যাথি, স্প্লেনোমেগালি কি কারণে হতে পারে? লিম্ফোমা হতে পারে, লিউকেমিয়া হতে পারে, তাই না? বায়োপসি শুড নট বি ডান। কোথায়? লিউকেমিয়া সাসপেক্ট করলে অবশ্যই বায়োপসি করবেন, এটা ব্লিডিং বেশি হবে এবং পেশেন্টের হ্যাজার্ড হবে। আচ্ছা এই হলো লিম্ফ নোড। আরো কিছু রিলেভেন্ট কোশ্চেন আসতে পারে টুকটাক। আরেকটা কেস আমরা একটু ডিসকাস করব, প্যারাপ্লেজিয়া। প্যারাপ্লেজিয়া মানে হলো প্যারালাইসিস অফ দা বোথ লোয়ার লিম্ব। আমি অনেক সময় জিজ্ঞেস করি শুধু বোথ আপার লিম্ব প্যারালাইসিস হইতে পারে কি? তো প্র্যাকটিক্যালি তো সম্ভব না যে লোয়ার লিম্ব বাদ দিয়ে শুধু আপার লিম্ব দুইটা প্যারালাইসিস হয়ে গেল। হইতে পারে দুই পাশের যদি নার্ভ প্লেক্সাস একসাথে সাইমালটেনিয়াসলি যদি ইনভলভ হয় কোনো ডিজিজে, ভেরি আনইউজুয়াল। তো কর্ড কম্প্রেশন বা স্পাইনাল কর্ডের ডিজিজের জন্য যদি হয় তাহলে আইসোলেটেড দুইটা আপার লিম্ব তো যাইতে পারে না, তাই না? আপার লিম্বের সাথে লোয়ার লিম্ব যদি সার্ভাইকাল রিজনে কম্প্রেশন হয় তাহলে কোয়াড্রিপ্লেজিয়া, তাই না? কোয়াড্রিপ্যারেসিস বা কোয়াড্রিপ্লেজিয়া হবে। তাহলে প্যারাপ্লেজিয়া মিন্স প্যারালাইসিস অফ দ্য বোথ লোয়ার লিম্ব। প্যারাপ্যারেসিস বললে যদি উইকনেস কম থাকে তাহলে প্যারাপ্যারেসিস, বেশি উইকনেস থাকলে অনেক সময় প্যারাপ্লেজিয়া বলা হয়। তাহলে ইনস্ট্রাকশন কি থাকতে পারে? যে লোয়ার লিম্ব উইকনেস পেশেন্টকে এক্সামিন করতে হবে, ফ্রিকোয়েন্টলি দেওয়া হয় এবং এই কেস প্রায়ই থাকে। সেটা হলো ডু দ্য নিউরোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য লোয়ার লিম্বস অফ দ্য পেশেন্ট, অথবা এক্সামিন দ্য লোয়ার লিম্ব অফ দিস পেশেন্ট। পেশেন্ট সুপাইন পজিশনে রাখা আছে, এক্সামিন দ্য লোয়ার লিম্ব। তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে দেওয়া হয়েছে। তো লোয়ার লিম্বের নিউরোলজিক্যাল এক্সামিনেশন যদি করতে দেওয়া হয় তাহলে আপনি অবশ্যই ওই একই প্রসিডিউর ফলো করবেন। ইন্ট্রোডিউস ইউরসেলফ, সিক পারমিশন, মানে স্ট্যান্ড অন দ্য রাইট সাইড অফ দ্য পেশেন্ট, তাই না? সিক পারমিশন, ওই তারপর প্রপার এক্সপোজার, তাই না? পজিশন, পারমিশন, এক্সপোজার, প্রপার এক্সপোজার, এটা সবসময় মেনটেন করবে। তারপরে ইউ গ্রুপ প্রসিড ফর এক্সামিনেশন। তাহলে ইন্ট্রোডিউস ইউরসেলফ এন্ড সিক পারমিশন এন্ড এনশিওর দ্যাট লোয়ার লিম্বস আর ওয়েল এক্সপোজড। অবশ্যই পারমিশন নিয়ে এবং পেশেন্টকে এম্বারাস না করে আপনি এক্সপোজ করুন। পেশেন্ট শুড বি লাইং ইন সুপাইন পজিশন। এখন ওখানে ইন্সপেকশনে দেখলেন পেশেন্টের ক্যাথেটার করা আছে, আপনার মাথায় আসলো যে ক্যাথেটার যখন করা আছে নিশ্চয়ই ব্লাডার ইনভলভ এবং এটা কর্ড কম্প্রেশন হওয়ার সম্ভাবনা বেশি, বা কর্ডের স্পাইনাল কর্ডের টিউমার হইতে পারে, কর্ডের অন্য কোনো ডিজিজ হইতে পারে যেটা নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট অফ দ্য ব্লাডার, তাই না? ব্লাডারকে ইনভলভ করে ফেলছে। এই কারণে আপনার ক্যাথেটার দেওয়া থাকলে তো একটা সাসপিশন আসলো। ইন্সপেক্ট করেন পেশেন্টের ওয়েস্টিং আছে কিনা, থাই মাসেল, লেগ মাসেল অ্যাপারেন্টলি কম বেশি বা গ্রস ওয়েস্টিং, এটা স্কিন চেঞ্জ আছে কিনা, শাইনি পিগমেন্টের আলসারেশন। পেশেন্ট হয়তো ডায়াবেটিক, তার হয়তো পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, যদি ফ্যাসিড প্যারালাইসিস হয়, তাই না? পেরিফেরাল নিউরোপ্যাথি আছে, হয়তো নখের টিপে টিপে একটা গ্যাংগ্রিন আছে, অথবা স্কিনে কিছু ডার্মোপ্যাথি চেঞ্জ আছে, এগুলো দেখে খেয়াল করবেন। ইফ ওয়ান লেগ ইজ স্মলার, পোলিওমাইলাইটিস প্রিভিয়াস আগে ছিল যেমন পোলিওমাইলাইটিস হইতো, এখন অনেকের দেখবেন একটা পা একটু ছোট, তাই না? হয়তো ছোটবেলা পোলিও হয়েছিল। প্যাস ক্যাভাস, যে যদি নিউরোপ্যাথি থাকে, পায়ের আর্চ, হাই আর্চ থাকে পা, ফেসিকুলেশন আছে কিনা ইন্সপেকশনে খেয়াল করবেন। মানে স্পন্টেনিয়াস টুইচিং হয় মাসেল ফাইবার গুলো, এগুলো ফেসিকুলেশন বলে। সোয়েলিং, কাপ মাসেল, সিডো হাইপারট্রফি থাকতে পারে। জয়েন্ট অ্যাবনরমালিটি আছে কিনা, ডিফর্মিটি, সোয়েলিং, জয়েন্টের জন্য মাসেল ওয়েস্টিং হতে পারে। পালপেশন করবেন। পালপেশনে কি দেখবেন? বাল্ক অফ দা মাসেল, টোন অফ দা মাসেল, তাই না? পার্টিকুলারলি মাসেলের বাল্ক মানে ওয়েস্টিং আছে কিনা এটা বোঝার জন্য। তা আমরা যখন এক্সামিন করি তখন পার্টিকুলার একটা পয়েন্ট থেকে, যেমন থাই মাসেল যদি আপনি বাল্ক দেখতে চান, তাহলে বাল্ক দেখতে চাইলে আপনি মনে করেন যে ইলিয়াক ক্রেস্ট একটা পয়েন্ট থেকে, সেই এন্ডোসোফিয়ার ইলিয়াক পয়েন্ট থেকে আপনি ওই পয়েন্ট থেকে হয়তো 10 সেন্টিমিটার দূরে বা 20 সেন্টিমিটার দূরে সার্কামফারেন্সটা দেখেন। অন্য পায়েও
সেম ডিস্টেন্সে দেখলেন, তাহলে আপনি ওয়েস্টিং আছে কিনা কম্পেয়ার করতে। লেগ মাসল তে আপনি টিবিয়াল টিউবারসিটি থেকে হয়তো 9 সেন্টিমিটার ডিস্টেন্সে আপনি 2 সাইডেই মাপলেন। সেম ডিস্টেন্স। তাহলে মেজার উইথ টেপ ফ্রম পার্টিকুলার পয়েন্ট। একটা পয়েন্ট থেকেই 2 পায়ে যদি সিমিলারলি মেজার করেন, তাহলে ওয়েস্টিং যদি অল্পও থাকে তাহলে বুঝতে পারবেন যে এই ডান পায়ে ওয়েস্টিং আছে, বাম পায়ে ওয়েস্টিং নাই, বা 2 পায়ে ওয়েস্টিং আছে। মেজারমেন্ট কম মনে হচ্ছে, এটা তো অ্যাপারেন্টলি বোঝা যায়। তাহলে এটা মেজারমেন্ট করবেন সেম পয়েন্ট। আর জেনারেলাইজড ওয়েস্টিং তো বুঝবেনই, পলিনিউরোপ্যাথি, মোটর নিউরন ডিজিজ, লোয়ার মোটর নিউরন লেশন, আইসোলেটেড অ্যান্টেরিয়র ওয়েস্টিং অফ দ্য থাই, ডায়াবেটিক হাইপারটেনশন, এগুলো আসলে পোস্ট গ্রাজুয়েট লেভেলের কথা। এগুলো আপনাদের জানা দরকার নেই। খালি ওয়েস্টিংটা দেখবেন, বাক অফ দ্য মাসেল এবং ওয়েস্টিংটা মেজার করবেন। এটা অভ্যাস করা। আর টোন অফ দ্য মাসেল। অনেক সময় আমি জিজ্ঞেস করি হোয়াট ইজ টোন? অনেকেই বলতে পারে। তাহলে পার্শিয়াল স্কেলেটাল মাসেল একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন সবসময় মেইনটেইন করে। দ্যাট ইজ টোন। টোনটা কি? আমরা যখন মাসেলটাকে ধরি, হাত দিয়ে যখন ফিল করি, ওটার টোনটাকে ফিল করি। তাই না? মাসেলটা একটা পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন। তো এই টোনটাকে বোঝার জন্য আমরা মাসেল পালপেট করি, সাইড টু সাইড মাসেলটাকে মুভ করি, লিম্বটাকে মুভ করি। তারপরে এগেইনস্ট দ্য জয়েন্ট, জয়েন্টের এগেইনস্টে আমরা জয়েন্টের এগেইনস্টে লিম্বের পার্টটাকে মুভ করি এবং মাসেলটাকে তখন পালপেট করি যে টোনটা দিই। তাহলে টোন ইজ এ পার্শিয়াল স্টেট অফ কন্ট্রাকশন অফ দ্য স্কেলেটন। এটা হলো টোন। টোন দেখার জন্য টেল দ্য পেশেন্ট কিপ ইউর লিম্ব রিল্যাক্স, লিফট দ্য লেগ অল্টারনেটলি অ্যান্ড অ্যালাউ টু ফল। আপনি একটা পা উপরে তুললেন, নিচে একটা হাত রাখলেন, রেখে পাটা ছেড়ে দিলেন। পাটা কিভাবে পড়তেছে? তাহলে মাসল টোন যদি থাকে তাহলে পাটা পড়ার একটা গতি থাকবে। আর টোন যদি রিডিউস থাকে তাহলে ধাম করে পড়ে যাবে। আর টোন যদি ইনক্রিজ থাকে দেখবেন আরেকটু স্লোলি পড়তেছে। তাহলে এটা একটা দেখে, দেখে অভ্যাস করতে হবে যে টোন, নরমাল টোন কেমন থাকে আর ইনক্রিজ টোন হলে কেমন থাকে। Lift the legs alternately and allow to fall. Palpate the muscle and perform side to side movement of the leg. তাহলে পালপেট করে সাইড টু সাইড মুভ করে টোনটা দেখি। লাস্টলি প্যাসিভ মুভমেন্ট, যেটা বললাম যে ফ্লেকশন, এক্সটেনশন, রোটেশন, এগুলো করে জয়েন্টকে রোটেশন করে মাসেলটাকে পালপেট করি। তাহলে টোন দেখি। টেস্ট ফর ক্লোনাস, অ্যাঙ্কেল ক্লোনাস প্যাটেলার। এই যে এখানে দেখেন, এখানে মুভ করতেছে, মাসেলটাকে ফিল করতেছে, তাই না? টোন দেখি। আমরা বলতেছিলাম যে ইয়াগুলা টোন দেখার জন্য না, যে সাইড টু সাইড মুভ করে আমরা টোন দেখবো এইটা। আর পাটাকে উপরে তুলে নিচে ফেলাই দিয়ে আমরা টোনটা দেখি। মাসেলটাকে পালপেট করে মাসেলের টোনটা দেখা। মাসেল পাওয়ার, এটা ইম্পর্টেন্ট। এমআরসি মানে মেডিকেল রিসার্চ কাউন্সিল গ্রেডিং অফ দ্য মাসেল পাওয়ার। আমরা বলি যে 0 হলো নো মুভমেন্ট, 1 হলো ফ্লিকারিং অফ কন্ট্রাকশন, 2 হলো মুভ অ্যালং দ্য মানে গ্রেভিটি এলিমিনেট করলে মুভ করতে পারে। আর গ্রেড 3 হলো মুভ এগেইনস্ট গ্রেভিটি, গ্রেড 4 হলো মুভ এগেইনস্ট রেজিস্ট্যান্ট বাট উইকার, আর গ্রেড 5 হলো আপনার ফুল স্ট্রেংথ। তাহলে এই এমআরসি গ্রেডিং করে আমরা মাসেল পাওয়ারটা দেখি। ইউ ক্যান ফলো ফ্রম হিপ টু টো অর টো টু হিপ, যে কোনো একটা সিকোয়েন্সে আপনি মাসেল পাওয়ার গুলো অ্যাসেস করতে পারেন। তো এটা আমরা বলছি টেস্ট পেশেন্টকে অ্যাসেস হিপ ফ্লেকশনের জন্য। ওই যে আমরা ফ্লেকশন দেখার জন্য আমরা উপরে হাত রেখে বলি যে থাই দুটোকে উপরে তোলেন আমার হাতের এগেইনস্ট। তারপর নিচে এক্সটেনশন দেখার জন্য নিচে হাত রেখে বলি যে পুশ করেন আমার হাতের উপরে। অ্যাবডাকশন দেখার জন্য, অ্যাডাকশন দেখার জন্য 2 সাইডে হাত রেখে আমরা বলি যে পুশ ইউর থাইজ ইনওয়ার্ড, ভিতরের দিকে 2 সাইডে হাত রাখলাম। তারপরে অ্যাবডাকশন দেখার জন্য বাইরের দিকে হাত রেখে পড়লাম। তো এইভাবে হিপের মুভমেন্ট দেখলাম। তারপরে নিয়ের 2টা ফ্লেকশন এক্সটেনশন, তাই না? স্ট্রেট করতে বললাম আর ভাঁজ করতে বললাম। তাহলে এগেইনস্ট রেজিস্ট্যান্স। তারপরে ফিট, ফুট দেখলাম, ফুটে নিচে হাতের প্ল্যান্টার ফ্লেকশন, চাপ দেন। তারপর উপরের দিকে হাত দিলাম, ডরসি ফ্লেকশন দেখলাম। এটা পুশ করি। তাহলে আমরা গ্রুপ অফ মাসেলের স্ট্রেংথ দেখলাম যে উইকনেস আছে কিনা। সেটাকে আপনার 3/5 প্রথমে অ্যাক্টিভলি পেশেন্টকে বলবো যে পা উপরে তোলেন, নামান বা সাইড টু সাইড মুভ করেন। এটা যদি উপরে তোলা নামা করতে পারে তখন আমরা পাওয়ার গুলো দেখি। আর যে উপরে তুলতেই পারে না তার পাওয়ার আসলে অত ওইভাবে দেখাও ডিফিকাল্ট, তাই না? সে তো এগেইনস্ট দ্য গ্র্যাভিটি মুভ করতে পারলে তখন আমরা পাওয়ার গুলো দেখি। তাহলে পাওয়ার এইভাবে এক্সামিন করা যায়। এক্সামিন মাসেল পাওয়ার এভাবে এক্সামিন করা যায়। তারপরে হলো রিফ্লেক্সেস বা জার্কস দেখি আমরা, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক, তারপর প্লান্টার রেসপন্স।
লোয়ার লিম্বে এই তিনটা জিনিস নিজার্ক, অ্যাঙ্কেল জার্ক এবং প্লান্টার রেসপন্স দেখা খুব ইম্পর্টেন্ট। প্লান্টার রেসপন্স দেখার আগে অবশ্যই রোগীকে ইনস্ট্রাকশন দিয়ে নিতে হবে যে আপনার পায়ের তলায় আমি ওই চাবি দিয়ে বা এই কাঠিটা দিয়ে একটু খোঁচা দিই, এটা বলে নিতে হবে, তাই না? এবং হার্ড করা যাবে না, তাই না? যে নি রিফ্লেক্স, অ্যাঙ্কেল রিফ্লেক্স, প্লান্টার রেসপন্স। আচ্ছা, রিফ্লেক্সের যদি অ্যাবসেন্ট থাকে তাহলে অবশ্যই রিইনফোর্স করতে হবে। আর রিফ্লেক্সের যদি এক্সাজারেটেড হয় অবশ্যই ক্লোনাস দেখতে হবে। দুইটা জিনিস আপনারা কখনোই মিস করবেন না। যখন দেখবেন যে রিফ্লেক্স, নি জার্ক, অ্যাঙ্কেল জার্ক ইলিসিট হচ্ছে না বা নাই, অ্যাবসেন্ট, তখন অবশ্যই রিইনফোর্সমেন্ট, যেটা আমরা ক্লিনস হ্যান্ড, দুইটা হ্যান্ড যেটা জেনারেল 6 ম্যানোভার বলি, দুইটা হ্যান্ডকে একসাথে করে টান দিতে বলি, অথবা দাঁত কিরমিরি দেন, তাই না? এটা এইটা করে রিইনফোর্স করে আমরা দেখি। আরেকটা কয়েকটা জিনিস ওপেন হ্যান্ড সাইন, গর্ডন সাইন আছে, যেটা ওপেন হ্যান্ড সাইন বলছে যে শিন বরাবর যদি আমরা পেশেন্টকে একটু স্ট্রেস দেই, শিন বরাবর দিয়ে তারপরে রিফ্লেক্সটা দিই। গর্ডন সাইন বলে স্কুইজ করে একিলিস টেন্ডনটাকে স্কুইজ করে তারপরে রিফ্লেক্সটা দিই। তখন যদি এক্সাজারেটেড হয় বোঝা যাবে যে আসলে তার ইয়ে আছে, মানে ডিজিজ আছে, ইনভলভমেন্ট আছে, এটা বোঝা যায়। স্যার আমাদের সময়টা প্রায় শেষ স্যার। হ্যাঁ, সময় শেষ। এটা আর একটু আর please দু একটা বলা কথা যায়। শেষ করে দিয়ে একটা ইয়ে দেখাই যে স্টুডেন্টদের একটা জিনিস আমি খুব সবসময় বলি যে হ্যামার যে ঠিক মতো চালানো, হ্যামার চালানোটা হয় না। এই যে একটা ইয়া দেখাতে চাচ্ছিলাম আমি, এটা জানেন, এটা হলো একটা, এই যে স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া, এটা একটা হলো স্পাইনটাকে ইন্সপেক্ট করা, যে এখানে একটা গিম্বাস আছে, তাই না? আর এটা হলো এমআরআই অফ দ্য স্পাইন, এখানে একটা লেশন আছে যেটা কর্ডকে কম্প্রেস করতে গিয়ে, পুরো ডর্সাল 6 লেভেলে একটা লেশন যেটা কর্ডকে কম্প্রেস করতে। আচ্ছা, দেখি ভিডিওটা দেখানো যায় কিনা। মানে হ্যামার কিভাবে চালাবেন, মানে এটা হলো অভ্যাস করা, যে হ্যামারটাকে যে ঠিক মতো টেন্ডনের উপর বাড়ি দেওয়া। এই যে দেখেন, এটা আমাদের ওয়ার্ডে করা, ওই যে ট্রেনিরাই করছে। এই যে হ্যামারটাকে যে ফ্রিলি আপনি দিবেন আর ইন্সপেক্ট করবেন, এই যে কাপ মাসেল, আমরা এখানে দেখছি কাপ মাসেলের কন্ট্রাকশন, তাই না? এই যে হ্যামারটাকে ঠিক মতো চালানো এবং এটা রিপিটেড অভ্যাস করতে হবে। এবং এটা দেখেন, ইম্পর্টেন্ট জিনিস হলো এই কাপ মাসেল কন্ট্রাকশনটা কিন্তু স্লো রিল্যাক্সেশন, এটা ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। যাই হোক, যেটাই হোক, হ্যামারটা চালানো এইভাবে। আচ্ছা, সময় যেহেতু শেষ, থ্যাংক ইউ। তো স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিস সম্বন্ধে একটু পড়ে নিন, বা স্পাস্টিক কোয়াড্রিপ্লেজিয়া কেস কিন্তু প্রায় থাকে। থ্যাংক ইউ অল।